এখন আমি আপনাকে এই পৃথিবীর একটা নিকৃষ্ট সিস্টেমের কথা জানাবো, যে সিস্টেমটা আপনাকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে, আপনার মনের শান্তিকে নষ্ট করে দিচ্ছে। তার আগে আসুন আপনাকে কয়েকটা প্রশ্ন করি। আপনার জীবনের লাভ লসের হিসাবটা কি মিলাতে পেরেছেন? এই জীবনে যাদের সাথে প্রতিযোগিতায় নেমেছিলেন, তাদের কতজনকে আপনি হারাতে পেরেছেন? প্রতিযোগিতায় অন্যকে হারানোর পর আপনার কি প্রচন্ড আনন্দ হয়েছে? এই লাভ লস আর প্রতিযোগিতার পেছনে ছুটতে গিয়ে আপনি কি আপনার মনের শান্তি খুঁজে পেয়েছেন? আজকে আমি আপনাকে আপনাদের সামনে আমাদের সমাজ ব্যবস্থার নগ্ন রূপটা তুলে ধরব। আমার সাথে কিছুক্ষণ থেকে আজকে আপনি জানতে পারবেন কি ধরনের নিম্নমানের একটা সমাজ ও পৃথিবীতে আপনি বাস করছেন। আসুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। মুনাফা আর অন্যের চেয়ে এগিয়ে থাকার প্রতিযোগিতা বলতে আসলে আমাদের কি শেখানো হয়েছে? সহজ কথায় বললে, এই মুনাফা আর প্রতিযোগিতা হলো বর্তমান আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার আসল দুই কালপ্রিট। এখানে মুনাফা মানে শুধু ব্যবসা শেষে পকেটে আসা স্বাভাবিক লাভ নয়। এর মানে হলো যত বেশি পারো লাভ করো। সহজ কথায়, বর্তমান সিস্টেমে মানুষের চেয়ে টাকার দাম অনেক বেশি। এই মুনাফার চক্করে পড়ে কোনো কোম্পানির মালিক ঠান্ডা মাথায় নদীর পানি বিষাক্ত করে দিচ্ছে, বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। প্রকৃতির কি 12টা বাজলো তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এমনকি শ্রমিক রোদে পুড়ে রক্ত জল করে তাদের ফ্যাক্টরি সচল রাখছে, তাকে ঠিক মতো 2 বেলা খাওয়ার বেতন দেওয়া হলো কিনা, তার সংসার কিভাবে চলছে তা দেখার কেউ নেই। দিন শেষে মালিক পক্ষের কাছে মানুষের জীবন বা প্রকৃতির কোনো মূল্য নেই। তাদের কাছে আসল হলো দিন শেষে পকেটে কত কোটি টাকা লাভ আসলো। আর এর সাথে যোগ হয়েছে অন্যের চেয়ে এগিয়ে থাকার প্রতিযোগিতা। এর অর্থ হলো, আসলে আমাদের সুখ এখন আর আমাদের নিজেদের ভালো থাকার উপর নির্ভর করে না। আমাদের সুখ নির্ভর করে পাশের বাড়ির মানুষের খারাপ থাকার উপর। ধরুন, আপনার থাকার জন্য সুন্দর একটা ছাদ আছে, টেবিলে 3 বেলা ভালো খাবারও আছে। এতে আপনার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আপনার কলিগ যখন আপনার চেয়ে বেশি দামি গাড়ি কিনলো বা আপনার প্রতিবেশী যখন ফ্ল্যাটে নতুন এসি লাগালো, অমনি আপনার নিজের সুখটা কর্পূরের মতো উড়ে গেল। নিজের যা আছে তা নিয়ে আনন্দ পাওয়ার চেয়ে অন্যের কি আছে আর সেটাকে কিভাবে টেক্কা দেওয়া যায়, এই হিংসা আর পাওয়ার লোভ আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। সমাজ আমাদের মনের ভেতর এমন এক অদৃশ্য চাবুক মেরে চলেছে, যার কারণে আমরা সারা জীবন শুধু দৌড়েই যাচ্ছি, কিন্তু কখনোই গন্তব্যে পৌঁছাতে পারছি না। তাহলে এই প্রতিযোগিতামূলক মনোভাব কিভাবে আমাদের দৈনন্দিন চিন্তা ও সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে? আমরা অজান্তেই এই সিস্টেমের তৈরি করা ছক অনুযায়ী চিন্তা করি এবং বাঁচি। এটি আমাদের মগজে ঢুকিয়ে দিয়েছে যে আমরা কোনো মানুষ নই, আমরা এক একটা পণ্য। আমাদের শিক্ষা, আমাদের শখ, সবকিছুই এখন মাপা হয় ভবিষ্যতে এটা দিয়ে কত টাকা কামানো যাবে তা দিয়ে। আমাদের মনে এমন এক ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পাশের জন সফল হওয়া মানেই মনে হয় আমার ভাগ কমে যাওয়া। ছোটবেলার 3 ইডিয়টস সিনেমার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে? বন্ধু ফেল করলে দুঃখ লাগে, কিন্তু বন্ধু ফার্স্ট হলে আরো বেশি কষ্ট হয়। আমরা মুখে স্বীকার না করলেও আমাদের সবার ভেতরেই এই অপরাধ বোধ কাজ করে। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে বন্ধুটার সাথে আপনি শৈশব কাটালেন কিংবা যে কলিগের সাথে প্রতিদিন লাঞ্চ করেন, তার ভালো খবরে আপনার মন খারাপ হবে কেন? কারণ এই প্রতিযোগিতামূলক সমাজ ব্যবস্থা আমাদের মগজটাকে এমনভাবে প্রোগ্রাম করে দিয়েছে যে আমরা সবাইকে বন্ধু ভাবার আগে প্রতিপক্ষ বা প্রতিযোগী ভাবি। সিস্টেম আমাদের শেখায় লাইফ একটা রেস, আর সেই রেসে অন্য কেউ 1 পা এগিয়ে যাওয়া মানে আমাদের অবচেতন মন ধরে নেয় আমরা 1 পা পিছিয়ে গেলাম। এই কৃত্রিম ইঁদুর দৌড় আমাদের এতটাই অমানুষ মানিয়ে দেয় যে আমরা কাছের মানুষের সাফল্যেও মন খুলে হাসতে পারি না। উল্টো এক বুক হতাশা আর মানসিক চাপ নিয়ে বাড়ি ফিরি। এই ইঁদুর দৌড়ের চূড়ান্ত ফল কি জানেন? ধনী আরো ধনী হয় আর গরিব আরো তলিয়ে যায়। বিশ্বের মাত্র 1% ধন কুবেরের হাতে পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদ জমা হয়ে আছে। অন্যদিকে পৃথিবীর নিচের দিকের 50% মানুষের ভাগ্যে জুটেছে বৈশ্বিক সম্পদের মাত্র 2%। একটু পেছনের দিকে তাকান। আগে আমাদের পাড়ায় কেউ বিপদে পড়লে, অসুস্থ হলে কিংবা কারো মেয়ের বিয়ে আটকে গেলে পুরো মহল্লার মানুষ এসে পাশে দাঁড়াতো। নিজের পকেটের টাকা বা শরীরের খাটুনি দিয়ে মানুষ মানুষকে সাহায্য করত। কিন্তু আজকের এই প্রতিযোগী সমাজে মানুষ বড় অদ্ভুত আর একা। এখন রাস্তার মোড়ে কাউকে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকতে দেখলে মানুষ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেয়ে নিজের অফিসে সময় মতো পৌঁছানো কিংবা মোবাইলে ভিডিও করাটাকে বেশি জরুরি মনে করে। কারণ আমাদের শেখানো হয়েছে তোমার সময় মূল্যবান, অন্যকে দেখার সময় তোমার নেই।
এর ফল কি হচ্ছে জানেন? আমরা সমাজ বা কমিউনিটি শব্দটার আসল অর্থই ভুলে যাচ্ছি। আমরা একই ফ্ল্যাটে বা একই পাড়ায় বছরের পর বছর বাস করছি, অথচ পাশের ফ্ল্যাটের মানুষটার নামও জানি না। যখনই আমরা অন্যকে টেনে তোলার চেয়ে নিজে আগে পার হওয়ার এই স্বার্থপর খেলায় মেতে উঠি, তখনই সমাজ থেকে যৌথতা বা একতা বোধ বিদায় নেয়। আর এই চক্করে পড়ে মানুষ দিন দিন একাকিত্বের এক অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে। চারপাশে হাজার হাজার মানুষ, ফেসবুকে হাজারটা ফ্রেন্ড রিকোয়েস্ট, অথচ মন খারাপের রাতে একটু বুক হালকা করার মতো বা ভরসা দেওয়ার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। এই একাকিত্বই এখন আমাদের সমাজের সবচেয়ে নীরব কিন্তু মারাত্মক এক মহামারী। স্রেফ লাভের পেছনে ছোটার মানসিকতা মানুষের পারস্পরিক সম্পর্কের ওপর কি ধরনের প্রভাব ফেলে? আমাদের সংস্কৃতিতে একটা সময় মানুষের সম্পর্কগুলো গড়ে উঠত আন্তরিকতা আর বিপদে আপদে পাশে দাঁড়ানোর মানসিকতা থেকে। কিন্তু বর্তমানে স্রেফ লাভ খোঁজার মানসিকতা আমাদের সম্পর্কের এই সুন্দর ভিতটাকে পুরোপুরি নড়বড়ে করে দিয়েছে। এখন মানুষের সম্পর্কগুলো অনেকটা লেনদেনের মতো হয়ে গেছে। কেউ যখন কারো সাথে মেশে, তখন মনের অজান্তেই ব্যাকগ্রাউন্ডে একটা হিসাব চলে। এই লোকটার সাথে সম্পর্ক রাখলে আমার কি ফায়দা হবে? ও কি আমার ক্যারিয়ারে কোনো সাহায্য করতে পারবে? যদি উত্তর না হয়, তবে মানুষ সেখানে আর সময় দিতে চায় না। এই চক্করে পড়ে আপন ভাই, বন্ধু বা আত্মীয়ের প্রতিও এক ধরনের চরম অবিশ্বাস তৈরি হচ্ছে। যখন সবাই শুধু নিজের লাভের কথা চিন্তা করে, তখন মানুষের ভেতর থেকে এমপ্যাথি বা সহমর্মিতা মরে যায়। মানুষের জীবনের চেয়ে নিজের পকেটের লাভটাই তখন বড় হয়ে ওঠে। তাহলে আসুন এবার বোঝার চেষ্টা করি, একে অপরকে টেক্কা দেওয়ার এই অন্ধ দৌড় কিভাবে সমাজে একাকিত্ব ও হিংস্রতার জন্ম দেয়। ভেবে দেখুন, আমাদের ছোটবেলা শুরুই হয় একটা অদ্ভুত জেদ দিয়ে। তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, রোল নম্বর 1 চাই। এরপর বড় হয়ে যখন চাকরিতে ঢুকি, তখন শুরু হয় আরেক যুদ্ধ। কার চেয়ে কার ফ্ল্যাট বড় হবে, কে কত দামি গাড়ি কিনবে। এই যে ছোটবেলা থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত সারাক্ষণ 1 নম্বরে থাকার অন্ধ দৌড়, এটাই আমাদের সমাজে দুটো মস্ত বড় রোগ তৈরি করছে। একটা হলো একাকিত্ব, আর অন্যটা হিংস্রতা। যখন আমরা চারপাশের সবাইকে বন্ধু না ভেবে নিজের শত্রু বা প্রতিপক্ষ মনে করতে শুরু করি, তখন মনের কথা খুলে বলার মতো কোনো মানুষ আর বাকি থাকে না। আজ আমরা 24 ঘন্টা ফেসবুকে বা ইন্টারনেটে হাজার হাজার মানুষের সাথে গল্প করছি ঠিকই, কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকে ভীষণ একা। আমরা ভীষণ একা কেন জানেন? কারণ এই প্রতিযোগিতার সমাজে আমরা আমাদের মনের কষ্ট, দুর্বলতা বা ব্যর্থতার কথা কারো কাছে প্রকাশ করতে ভয় পাই। আমাদের সারাক্ষণ একটা আতঙ্ক তাড়া করে বেড়ায়। যদি নিজের কষ্টের কথা কাউকে বলি, পাছে সমাজ আমাকে অপদার্থ বা লুজার বলে অবহেলা করে। এই সমাজ সফলতার পুজো করে, কিন্তু ব্যর্থ মানুষকে বুকে টেনে নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। একই সাথে এই না পাওয়ার তীব্র হতাশা, ঈর্ষা আর মানসিক চাপ মানুষের ভেতরে ক্ষোভ হিসেবে জমা হতে থাকে। আর এই পুঞ্জীভূত ক্ষোভটাই খুব ছোট ছোট কারণে হিংস্রতা হিসেবে বাইরে বেরিয়ে আসে। সামান্য জমি জমা নিয়ে ভাই ভাইকে খুন করছে, রাস্তায় সামান্য গাড়ি ওভারটেকিং নিয়ে মানুষ মানুষকে পিটিয়ে মারছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি আসলে ছোটবেলা থেকে মগজে ঢুকিয়ে দেওয়া আমাকে অন্যের চেয়ে শক্তিশালী এবং সেরা হতেই হবে, এই হিংস্র মানসিকতারই সামাজিক বহিঃপ্রকাশ। আসুন এবার আরো একটি নির্মম সত্য আপনার সামনে তুলে ধরি। আপনি যে বাজে সিস্টেমের মধ্যে বাস করেন, সেখানে মারামারি বা সহিংসতা কোনো অদ্ভুত ব্যাপার নয়, বরং এই সিস্টেম মারামারি বা সহিংসতাকে সৃষ্টি করে। আমরা যখন সমাজে কোনো খুন বা মারামারি দেখি, তখন সাধারণত ভাবি, আহা লোকটা কত খারাপ। কিন্তু সোফো আর্চন বলেছেন, ভুলটা কোনো নির্দিষ্ট ব্যক্তির নয়। আপনি যদি একটা আম গাছে বিষাক্ত সার দেন, তবে সেই গাছের ফলও বিষাক্ত হবে, এটাই স্বাভাবিক। এতে অদ্ভুত হওয়ার কিছু নেই। ঠিক তেমনি আমাদের সামাজিক সিস্টেমটাই যেহেতু তৈরি হয়েছে স্বার্থপরতা আর প্রতিযোগিতার উপর ভিত্তি করে, তাই এর ফল হিসেবে সমাজে মারামারি আর সহিংসতা আসবেই। এটাই এই সিস্টেমের আসল এবং নগ্ন চেহারা। যে সমাজ সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে শেখায় তোমাকে 1 নম্বরে যেতেই হবে, অন্যকে ল্যাং মেরে হলেও জিততে হবে, সেই সমাজে মানুষ আস্তে আস্তে সহমর্মিতা হারিয়ে ফেলে। তাই পাড়ার কিশোর গ্যাংয়ের মারামারি থেকে শুরু করে রাস্তায় সামান্য কারণে মানুষকে পিটিয়ে মারা, এগুলো আসলে ওই অন্যের চেয়ে বেশি লুটে নেওয়ার যে লোভ, তার নগ্ন সামাজিক বহিঃপ্রকাশ। আরেকটু গভীরভাবে ভাবলে দেখবেন, বড় স্কেলে বা আন্তর্জাতিক পর্যায়ে এই মুনাফা লাভের আকাঙ্ক্ষা যুদ্ধ বা ভূ রাজনৈতিক সংঘাতের সূচনা করে।
ব্যক্তিগত স্তরের এই লোভটাই যখন বড় বড় দেশের সরকার, কর্পোরেট জায়ান্ট আর ধনকুবেরদের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন সেটা আর পাড়ার মারামারি থাকে না, তখন সেটা হয়ে যায় যুদ্ধ। ইতিহাসে এবং বর্তমানে যত বড় বড় যুদ্ধ আমরা দেখছি তার প্রায় সবগুলোর পেছনেই আছে এই মুনাফা আর অন্য দেশের চেয়ে বাড়তি সুবিধা লুটে নেওয়ার খেলা। তেল, গ্যাস বা খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলোর উপর যুদ্ধ চাপিয়ে দেয়। যুদ্ধ কিন্তু সবার জন্য লোকসান আনে না, কিছু মানুষের জন্য এটা বিলিয়ন ডলারের ব্যবসা। বিশ্বজুড়ে প্রতি বছর সামরিক খাতে এবং অস্ত্র কেনাবেচায় প্রায় 2.4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করা হয়। বোমা বর্ষণ হলে সাধারণ নিরপরাধ মানুষ মরে, ঘরবাড়ি ধ্বংস হয়, কিন্তু বিশ্বের বড় বড় অস্ত্র উৎপাদনকারী কর্পোরেশনগুলোর মুনাফা আর শেয়ারের দাম রকেটের গতিতে বাড়তে থাকে। অর্থাৎ যুদ্ধ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি পরিকল্পিত এবং অত্যন্ত লাভজনক বিজনেস মডেল। যুদ্ধ শুরু হলেই কোটি কোটি টাকার মিসাইল ও গোলাবারুদ তৈরি ও বিক্রি শুরু হয়, যার অর্থনৈতিক লেনদেনের সূচককে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেয়। এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরের সময়টাও কর্পোরেশনগুলোর কাছে অত্যন্ত লাভজনক। বোমার আঘাতে যখন একটা দেশের রাস্তাঘাট, সেতু ও হাসপাতাল ধ্বংস হয়ে যায়, তখন সেগুলো আবার নতুন করে গড়ে তোলার জন্য বিলিয়ন ডলারের বড় বড় ঠিকাদারি কাজ ঘুরে ফিরে পায় প্রভাবশালী দেশগুলোর কোম্পানিগুলোই। যুদ্ধ কবলিত বা ধ্বংস হয়ে যাওয়া দেশগুলোর পুনর্নির্মাণের জন্য বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো সংস্থাগুলো বড় বড় অঙ্কের ঋণ দেয়। এই ঋণের সুদের চক্করে পড়ে সেই দেশগুলো আজীবন অর্থনৈতিকভাবে পরাধীন হয়ে পড়ে, যা পরোক্ষভাবে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর প্রভাবশালী দেশগুলোকেই আরো শক্তিশালী করে। তাহলে এই জঘন্য সিস্টেমের চেহারা বদলে মানুষের মধ্যে সহযোগিতা ও সহমর্মিতা ফিরিয়ে আনার উপায় কি? প্রতিযোগিতার বদলে সহযোগিতা ফিরিয়ে আনতে হলে আমাদের সমাজের মূল ভিত্তিগুলোকে গোড়া থেকে আমূল বদলে ফেলতে হবে। এর জন্য প্রধান উপায় হলো আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। বাচ্চাদের প্রথম দিন থেকেই শেখানো বন্ধ করতে হবে কিভাবে অন্যকে হারিয়ে ফার্স্ট হতে হবে। প্রতিযোগিতার জায়গায় সহযোগিতা অর্থাৎ কোঅপারেশনকে ক্লাসরুমে মূল মন্ত্র বানাতে হবে। এর পাশাপাশি স্রেফ ব্যক্তিগত মুনাফা কেন্দ্রিক ব্যবসার বদলে এমন অর্থনৈতিক মডেলকে উৎসাহিত করতে হবে যেখানে সবার কল্যাণ নিশ্চিত হয়, যেমন সমবায় ভিত্তিক ব্যবসা বা সামাজিক ব্যবসা, যেখানে লাভের টাকা কোনো একজন মালিকের পকেটে না গিয়ে পুরো কমিউনিটির মানুষের মধ্যে সুষমভাবে বন্টন করা হয়। যখন মানুষ দেখবে একসাথে কাজ করলে সবারই লাভ, তখন সমাজ থেকে হিংসা কমতে শুরু করবে। তাহলে এবার প্রশ্ন হলো, একটি মানবিক ও অহিংস সমাজ গঠনে আমাদের ব্যক্তিগত এবং সামষ্টিক স্তরে কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন? একটি সুন্দর ও অহিংস সমাজ রাতারাতি আকাশ থেকে পড়বে না। এর জন্য আমাদের ব্যক্তিগত স্তরে সচেতনভাবে এই অন্ধ প্রতিযোগিতার দৌড় থেকে বের হয়ে আসতে হবে। নিজের সুখ বা সফলতাকে অন্যের পরাজয়ের দাঁড়িপাল্লায় মাপা বন্ধ করতে হবে। চারপাশের মানুষের সাথে সম্পর্কগুলোকে লাভ ক্ষতির লেনদেন হিসেবে না দেখে নিঃস্বার্থ ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। আর সামষ্টিক স্তরে আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে ধনী দরিদ্রের আকাশচুম্বী বৈষম্য থাকবে না। রাষ্ট্র বা সমাজ যেন প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। পাড়ায় পাড়ায় লাইব্রেরি, খেলার মাঠ এবং সাংস্কৃতিক ক্লাবগুলো আবার সচল করতে হবে, যেখানে তরুণ সমাজ ভার্চুয়াল জগতের একাকিত্ব থেকে বের হয়ে এসে একসাথে মিলেমিশে সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারবে। দিন শেষে একটা অদ্ভুত সত্য আমাদের মেনে নিতেই হবে। মানব সভ্যতার ইতিহাস বলে মানুষ ডাইনোসরের মতো বিশাল শক্তির অধিকারী ছিল না, হিংস্র নখ বা দাঁতও মানুষের ছিল না। কিন্তু তবুও মানুষ পৃথিবীতে টিকে রয়েছে স্রেফ একে অপরকে ভালোবেসে, বিপদে একে অপরের হাত ধরে। যেদিন আপনার জীবনের শেষ মুহূর্তটি আসবে, সেদিন আপনি কতজনকে পেছনে ফেলে এক নম্বরে এসেছিলেন সেই হিসাব আপনার মনে পড়বে না। আপনার মনে পড়বে আপনি কতজন মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছিলেন, আর কতজন মানুষ আপনাকে মন থেকে ভালোবেসেছিল। অন্যকে হারিয়ে নয়, অন্যকে সাথে নিয়ে বাঁচায় আসল জীবন। আসুন এই অন্ধ প্রতিযোগিতার খাঁচাটা ভেঙে আমরা আবার মানুষ হয়ে উঠি।